আচ্ছা, এরপর দেখো আমরা আজকে একটা নতুন অধ্যায় শুরু করব। তোমাদের বইতে 14 নম্বর অধ্যায় দেখো যেটা আছে যে ত্রিভুজের ধরন। এখানে তোমাকে প্রথমে কতগুলো জিনিস তোমাকে জানতে হবে যে ত্রিভুজ কাকে বলে, বাহু ভেদে এবং কোণ ভেদে ত্রিভুজ ক প্রকার, ত্রিভুজের মধ্যমা জিনিসটা কি, এই সমস্ত জিনিসগুলো তোমাকে ফার্স্টে জানতে হবে। তবে তুমি এই অধ্যায়ের যে সমস্ত জিনিসগুলো বা অঙ্কগুলো যেগুলো আছে তবে সেগুলো তুমি পারবে। প্রথমে দেখো কি লেখা আছে যে ত্রিভুজ কাকে বলে। প্রথম পয়েন্টটাই লেখা আছে কি বলেছে যে তিনটি সরলরেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলী ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ঠিক আছে, এটা প্রথমে লিখবে যে ত্রিভুজ কাকে বলে। কি বলেছে? তিনটি সরলরেখাংশ। দেখো এখানে একটা ত্রিভুজের ছবি আঁকা আছে। এবিসি একটা ত্রিভুজ যার এবি একটা সরলরেখাংশ, বিসি একটা সরলরেখাংশ এবং সিএ বা এসি এটা একটা সরলরেখাংশ। তাহলে তিনটি সরলরেখাংশ দ্বারা সীমাবদ্ধ। সীমাবদ্ধ মানে এই যে এইরকম এসে এই গেছে এই গেছে, মানে এর কোনো ফাঁক নেই। সীমাবদ্ধ সমতলী ক্ষেত্রকে কি বলা হয়? না ত্রিভুজ বলা হয়। এরপরে 2 নম্বর পয়েন্টে দেখো লেখা আছে যে ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু আছে, তিনটে বাহু আছে আর তিনটে কোণ আছে। শীর্ষবিন্দু কোনগুলো? এই যে এবিসি একটা ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের এ একটা শীর্ষবিন্দু, বি একটা শীর্ষবিন্দু এবং সি একটা শীর্ষবিন্দু। তাহলে তিনখানা শীর্ষবিন্দু আছে, তিনটে বাহু আছে। এবি একটা বাহু, বিসি একটা বাহু এবং সি একটা বাহু। আর কি বলেছে? তিনটে কোণ আছে, কোণ এ, কোণ বি এবং কোণ সি, তিনটে কোণ আছে। এরপরে 3 নম্বরে দেখো বলেছে যে বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং আরেকটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? না যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? না যে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। বিষমবাহু ত্রিভুজ কোনটা? না যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্যই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এরপর দেখো বলছে যে কোণ ভেদে ত্রিভুজ। কোণ ভেদে ত্রিভুজও কিন্তু তিন প্রকার। একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, একটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ আর একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সূক্ষ্ম কোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ স্থূল কোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। আর সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। ঠিক আছে, এরপর দেখো মধ্যমা। মধ্যমা কাকে বলে? না বলছে যে ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে, ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু, একটা এ, একটা বি, একটা সি, সেই শীর্ষবিন্দু থেকে বলছে বিপরীত বাহু। যেমন এ শীর্ষবিন্দুর বিপরীত বাহু হচ্ছে বিসি, সেই বিপরীত বাহুর মধ্যবিন্দু, এখানে আমরা মধ্যবিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু দেখিয়েছি ডি। তো কি বলেছে? সেই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সংযোগকারী সরলরেখাংশকে বলা হয় ত্রিভুজের মধ্যমা। তাহলে এই যে ছবিটা দেখিয়েছি, এবিসি একটা ত্রিভুজ যার বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই এবং এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। তারপর কি করেছি? এডি যোগ করেছি, সিএফ যোগ করেছি এবং বিই যোগ করেছি। যোগ করার ফলে আমার তিনটে মধ্যমা হয়েছে, একটা হচ্ছে এডি, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সিএফ। এই তিনটে মধ্যমা কিন্তু হয়েছে। এরপর বলা হয়েছে যে ত্রিভুজের মধ্যমা তিনটি। তাহলে আমরা দেখতেই পেয়ে গেছি যে একটা ত্রিভুজের তিনটে মধ্যমা থাকে। কি কি? যেমন এই ছবিতে আমার এই একটা মধ্যমা, বি এফ একটা মধ্যমা এবং সি জি একটা মধ্যমা। বলছে তিনটে মধ্যমা সমবিন্দু হয়, অর্থাৎ ওই তিনটে মধ্যমা একটা নির্দিষ্ট বিন্দুর উপর দিয়ে যায়। এখানে সেই নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে ডি, অর্থাৎ এই তিনটে মধ্যমায় কি একটা বিন্দুর উপর দিয়ে গেছে। এবং বলছে ছেদ বিন্দুটিকে, অর্থাৎ এই তিনটে মধ্যমা তো এখানে এসে ছেদ করেছে, এই ছেদ বিন্দুটিকে বলা হয় ত্রিভুজের ভরকেন্দ্র। তাহলে এখানে ডি হচ্ছে তোমার ত্রিভুজের ভরকেন্দ্র। ঠিক আছে, এরপর দেখো কি বলা যে ত্রিভুজের উচ্চতা কাকে বলে। বলছে ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে, শীর্ষবিন্দু হচ্ছে এইখানে এইটা অথবা এইটা অথবা এইটা, শীর্ষবিন্দু থেকে বলছে বিপরীত বাহু, তাহলে এর বিপরীত বাহু হচ্ছে এইটা, এর বিপরীত বাহু হচ্ছে এইটা এবং এর বিপরীত বাহু হচ্ছে এইটা। বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্বই হলো ওই বাহুর সাপেক্ষে ত্রিভুজের উচ্চতা। অর্থাৎ আমি এ থেকে যদি বিসি বাহুর ওপর একটা লম্ব অঙ্কন করি তাহলে সেই লম্বটাই হলো তোমার ত্রিভুজটার উচ্চতা। ঠিক আছে, এরপর বলছে যে ত্রিভুজের উচ্চতা তিনটিও সমবিন্দু হয়। যেমন ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু, তেমন ত্রিভুজের উচ্চতা তিনটিও কিন্তু সমবিন্দু হয়।
অর্থাৎ উচ্চতা তিনটেও একটা নির্দিষ্ট বিন্দুর ওপর দিয়ে কিন্তু যায়। এরপর দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দেওয়া আছে যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো এখানে একটা ছবি আঁকা আছে যে এবিসি একটা ত্রিভুজ, যার বিসি হচ্ছে ভূমি এবং এডি হচ্ছে উচ্চতা। ওই জন্য দেখো ত্রিভুজের ক্ষেত্রফল সমান লেখা আছে হাফ ইন্টু ভূমি মানে বিসি ইন্টু উচ্চতা মানে হচ্ছে তোমার এডি, হাফ ইন্টু বিসি ইন্টু এডি। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এরপর বলা হয়েছে যে ত্রিভুজের তিনটি কোণের পরিমাপের সমষ্টি। ত্রিভুজের আমরা তিনটে কোণ দেখেছি, একটা কোণ এ, একটা কোণ বি এবং একটা কোণ সি। সেই তিনটে কোণের সমষ্টি কত হয়? দুই সমকোণ। এক সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে দুই সমকোণ মানে 180 ডিগ্রি, দুই সমকোণ বা 180 ডিগ্রি। দেখো এরপর আমরা ত্রিভুজের ধর্মের মধ্যে কোষে দেখি 14 অঙ্কগুলো করব। কেমন? এখানে একের দাগ থেকে 4-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো আছে। প্রথম কোশ্চেন দেখো বলেছে যে একটি ত্রিভুজের কতগুলি মধ্যমা পাবো লিখি। অ্যান্সার হবে 3টে। একটি ত্রিভুজের আমরা 3টে মধ্যমা পাবো। 2 নম্বর কোশ্চেনটা দেখো বলেছে যে একটি ত্রিভুজের মধ্যমাগুলি কয়টি বিন্দুতে ছেদ করে। অ্যান্সার হবে 1টি। তাহলে ত্রিভুজের 3টি মধ্যমা একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। 3-এর কোশ্চেনটা দেখো, 3-এর কোশ্চেনটা বলেছে একটি ত্রিভুজে কতগুলি উচ্চতা পাবো। অ্যান্সার হবে একটি ত্রিভুজের 3টি উচ্চতা পাবো। তারপরের কোশ্চেন দেখো 4-এরটা, একটি ত্রিভুজের উচ্চতাগুলি কয়টি বিন্দুতে ছেদ করে। অ্যান্সার হবে 1টি। একটি ত্রিভুজের তাহলে কি হবে যে 3টে উচ্চতা একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। 5-এর কোশ্চেনটা দেখো বলেছে যে কোন ত্রিভুজের প্রতিটি উচ্চতা এবং মধ্যমা একই। অ্যান্সার হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটি উচ্চতা এবং মধ্যমাগুলো একই। আচ্ছা, এই যে ছবিটা দেখছো, এই ছবিতে দেখো আমি এখানে বৃত্তচাপগুলো এঁকেছি, এখানেও বৃত্তচাপ এঁকেছি, এখানেও বৃত্তচাপ এঁকেছি, বিভিন্ন জায়গায় বৃত্তচাপগুলো এঁকেছি, কিন্তু সব বৃত্তচাপগুলো পেন্সিল কম্পাসের সাহায্যে কিন্তু আমি সঠিকভাবে বসিয়ে করতে পারিনি। হ্যাঁ, খাতায় তোমরা যেভাবে ঠিক সঠিকভাবে বসিয়ে করতে পারবে, এই ছবিগুলোর ক্ষেত্রে শুধু দেখানো আছে এইভাবে বৃত্তচাপটা তুমি আঁকতে পারো, এইভাবে বৃত্তচাপটা আঁকতে পারো, কিন্তু তোমার খাতায় যখন করবে সঠিক মাপটা নিয়ে, যেমন এখানে 12 সেমি মাপটা সঠিক নিয়ে এবং পেন্সিল কম্পাসের কাঁটা ঠিক যেন তখন দেখবে খেয়াল থাকে যেন এই বিন্দুতে বসেই থাকে। আমি ভিডিওর ক্ষেত্রে অনেক সময় দেখবে যে পেন্সিল কম্পাসের হয়তো কাঁটাটা এখানে পুরোপুরি আসছে না, তখন এই প্রান্তটা হয়তো উঠে গেছে এদিকে বৃত্তচাপ করার ক্ষেত্রে, সেইরকমটা কিন্তু করবেন। এই বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে 12 সেমিটা তবেই করবে। আবার ঠিক বি বিন্দুতে আমি যেমন বলছি কি বি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে 12 সেমিটা মাপ নিয়ে ঠিক যেখানে টাচ করবে সেখানেই করবে, তারপর এগুলো যেমন যোগ আছে যোগ করবে। ঠিক আছে? পেন্সিল কম্পাস সবসময় আমি এখানে ব্যবহার করতে পারিনি, কারণ এখানে বোর্ডে তো পেন্সিল কম্পাসের কাঁটাটা সরে যাচ্ছে, ওই জন্য সবসময় ব্যবহার করতে পারিনি, কিংবা তোমাদের মাপগুলো বিভিন্ন রকম আছে, সেগুলো সবগুলো বোর্ডেতে সম্ভব নয়, খাতায় তোমরা কিন্তু সঠিকভাবে করো। কোষে দেখি 14-র মধ্যে 2-এর দাগে তোমায় বলেছে যে বাহুভেদে ত্রিভুজগুলো তোমায় আঁকতে দিয়েছে। তাহলে ফার্স্ট আমরা দেখবো যে বাহুভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, দ্বিতীয়টা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ এবং তৃতীয়টা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কোনগুলো? না, যে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্যই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলবো। সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের 2টো বাহুর দৈর্ঘ্য সমান এবং একটা বাহুর দৈর্ঘ্য অসমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। এবং বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্যই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলবো। এই 3টে ত্রিভুজ তোমাকে আঁকতে হবে। ঠিক আছে? তো ফার্স্ট আমরা কি করছি, সমবাহু ত্রিভুজ আঁকছি। সমবাহু ত্রিভুজ আঁকার ক্ষেত্রে প্রথমে দেখো আমি একটা করে নিয়েছি, যে একটা রেখাংশ করেছি, 12 সেমির একটা রেখাংশ এঁকে নিয়েছি, নাম দিয়েছি এবি, এবং এটা 12 সেমি, এবং এটা কি না স্কেলের সাহায্যে 12 সেমি আমি করে নিয়েছি। কিভাবে করবে? স্কেলের 0 বিন্দু হবে তোমার এ বিন্দু, সেইখান থেকে 12 সেমি যেখানে হবে সেইখানে আমি দাগ শেষ করেছি। কেমন? তাহলে ওটা হচ্ছে আমার 12 সেমি। এরপর কি করেছি, যে একটা বড় করে সরল রেখাংশ আমি টেনে নিয়েছি, যেমন আমার এখানে সরল রেখাংশটা হচ্ছে এজি সরল রেখাংশ বড় করে টেনে নিয়েছি। এরপর আমরা কি করেছি, যে এই যে আমি যেখানে 12 সেমি এঁকে নিয়েছি সেখানে এ বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে বি বিন্দুতে এইভাবে আমি এরকম একটা বৃত্তচাপ এঁকে নিয়েছি। তারপর কি করেছি, এই ছবিটা এখানে এজি যে সরলরেখা আছে সেই এজি সরলরেখার মধ্যে এ বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়েছি এবং তোমার 12 সেমি আমি কেটে নিয়েছি, এখানে আমার কাটা হয়েছে। ঠিক আছে? এটার নাম তাহলে এবি দিয়েছি এবং এটা 12 সেমি লিখে দিয়েছি। এরপর কি করেছি, পেন্সিল কম্পাসের কাঁটা আবার এতে বসিয়েছি, এতে বসিয়ে আমি 12 সেমির একটা বৃত্তচাপ এখানে এঁকে নিয়েছি, আবার বি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে
12 সেমির অপর একটা বৃত্তচাপ এঁকে নিয়েছি। এই বৃত্তচাপগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটা হচ্ছে সি। তারপরে কি করেছি আমরা, এসি এসি এবং বিসি যোগ করেছি। ঠিক আছে, তাহলে এসি এবং বিসি যোগ করার ফলে আমার এবিসি ত্রিভুজ তৈরি হয়েছে এবং এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে দেখো আমি কি লিখেছি, এবি সমান 12 সেমি লিখেছি, বিসি সমান 12 সেমি লিখেছি এবং এসি সমান 12 সেমি লিখেছি, অর্থাৎ তিনটে বাহুর দৈর্ঘ্য এখানে সমান। ওই জন্য দেখো এখানে লিখেছি যে ত্রিভুজ এবিসি হচ্ছে সমবাহু, এটা হচ্ছে ত্রিভুজের চিহ্ন। হ্যাঁ, বা তুমি লিখতে পারো এবিসি সমবাহু ত্রিভুজ। এরপর কি লিখেছি, এবি সমান বিসি সমান এসি, অর্থাৎ তিনটে যে আমার বাহু আছে এবি বিসি এবং এসি, সেইটা হচ্ছে 12 সেমি। তারপর তোমায় কি করতে হবে, যে মধ্যমা আঁকতে হবে। মধ্যমার জন্য কি করতে হবে, প্রথমে যে আমরা কি করেছি, প্রথমে ধরো একটা এবি সরলরেখাটা ধরছি। এবি সরলরেখার মধ্যে প্রথমে তোমায় ওর মধ্যবিন্দু বার করতে হবে। হ্যাঁ, দেখো এবি সরলরেখা হচ্ছে 12 সেমি, অতএব ওর মধ্যবিন্দু তোমার বার করার দুটো নিয়ম আছে। একটা স্কেলের সাহায্যে তুমি এর মধ্যবিন্দু বার করতে পারো, আর একটা তুমি তুমি পেন্সিল কম্পাসের সাহায্যে বার করতে পারো। স্কেলের সাহায্যে কিভাবে বার করবে, যেহেতু এবি তোমার হচ্ছে 12 সেমি, এর অর্ধেক হচ্ছে তোমার এবি সরলরেখার মধ্যবিন্দু, তাহলে অর্ধেক হচ্ছে 6, 12কে 2 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, 2 দিয়ে ভাগ করলে হয় 6, তাহলে 6-এর জায়গায় আমি এখানে একটা পেন্সিল দিয়ে ডট করেছি। ঠিক আছে, যেখানে 6 হবে সেখানে আমি কি করেছি, পেন্সিল দিয়ে একটা ডট করেছি, তারপর সি বিন্দু থেকে সোজা সেই বিন্দুটা যোগ করেছি। ঠিক তেমন ভাবে বিসি সরলরেখার মধ্যবিন্দু নির্ণয় করেছি স্কেলের সাহায্যে। যেহেতু তোমার এই বিসি সরলরেখাংশটা 12 সেমি, ওই জন্য এর মধ্যবিন্দু কোথায় হবে, 6 সেমিতে। তারপরে কি করেছি, এ আর ই যোগ করেছি। ঠিক একইভাবে এসি এর মধ্যবিন্দু বার করেছি এফ, তার মানে হচ্ছে এফ মানে 6 সেমি আর এফসি মানে হচ্ছে 6 সেমি এখানে। তারপর বিএফ যোগ করেছি। যোগ করার ফলে আমার কি হয়েছে, যে তিনটে মধ্যমা হয়েছে। একটা তোমার সিডি মধ্যমা হয়েছে, দেখো সিডি মধ্যমা হয়েছে, একটা হয়েছে এই মধ্যমা হয়েছে এবং আরেকটা মধ্যমা হয়েছে বিএফ। এই তিনটে মধ্যমা হয়েছে এবং এই তিনটে মধ্যমা একটা নির্দিষ্ট বিন্দুর ওপর দিয়ে গেছে। আর বইতে কি বলেছে, যে মধ্যমা তিনটি ত্রিভুজের ভেতরে অবস্থিত কিনা। আমরা দেখছি এই তিনটে মধ্যমা, এইটা একটা মধ্যমা, এটা একটা মধ্যমা এবং এটা একটা মধ্যমা, এই তিনটে মধ্যমা কিন্তু ত্রিভুজের মধ্যেই অবস্থিত। ঠিক আছে, আচ্ছা আরেকটা তাহলে যেটা বলার, যে আমরা এখানে যেমন এবি যে সরলরেখাংশটার মধ্যবিন্দু যেমন স্কেলের সাহায্যে বার করলুম, তেমন এটা কি বললুম, যে পেন্সিল কম্পাসের সাহায্যেও আমরা কিন্তু নির্ণয় করতে পারি। সেটা কিভাবে করব, দেখো সেটা ছবিটা এখানে করেছি। এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজের এবি একটা বাহু, এই বাহুটা তোমার সমদ্বিখণ্ডক করতে হবে। ঠিক আছে, সমদ্বিখণ্ডক কিভাবে করব, এই বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসাবো, কাঁটা বসিয়ে এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেবো। ঠিক আছে, এ থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই বিন্দু থেকে বসিয়ে পেন্সিল কম্পাসের কাঁটা এতে বসিয়ে এইভাবে একটা এদিকে বৃত্তচাপ কাটবো, আবার এইদিকেও একটা বৃত্তচাপ কাটবো। তারপরে বি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে সেই বৃত্তচাপ নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এইখানে বসে এইদিকেও একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, বৃত্তচাপ আঁকার পর এই বিন্দু দুটোকে একটা সরলরেখার সাহায্যে যোগ করব। তাহলে সেই সরলরেখাটা এবি সরলরেখাকে যেখানে ছেদ করছে সেটাই হচ্ছে এবি সরলরেখাংশের মধ্যবিন্দু। ঠিক একইভাবে এসি সরলরেখাংশের মধ্যবিন্দু নির্ণয় করব এবং বিসি সরলরেখাংশের মধ্যবিন্দু নির্ণয় করব। এবার দেখো এসি সরলরেখাংশের মধ্যবিন্দুটা কিভাবে নির্ণয় করব না, এসি যে তোমার সরলরেখাংশটা আছে তার অর্ধেকের বেশি বৃত্তচাপ নেব, ব্যাসার্ধ নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব, আবার এইদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব। আবার সি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে এইদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব, আবার সি বিন্দুতে কাঁটা বসিয়ে এইদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব, তারপর এই বিন্দুটা যোগ করব। ঠিক একইভাবে বিসি সরলরেখাংশের কি করব, সমদ্বিখণ্ডক করব। ঠিক আছে, তাহলে এসি সরলরেখাংশের সমদ্বিখণ্ডক হচ্ছে এইখানে এই বিন্দুতে, আর বিসি সরলরেখাংশের সমদ্বিখণ্ডক হচ্ছে এই বিন্দু, তারপর ওই বিন্দুগুলো যোগ করব, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল। এরপর দুয়েরটা দেখো, দুয়েরটা বলছে যে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুটো বাহু দৈর্ঘ্য সমান। হ্যাঁ, তাহলে সেইরকম ভাবে আমাকে একটা ত্রিভুজ আঁকতে হবে। কিভাবে ত্রিভুজটা আমি আঁকবো, দেখো এখানে আমি কি করেছি, যে দুটো বাহু দৈর্ঘ্য সমান সেই দুটো বাহুকে আমি 12 সেমি করেছি, যে 12 সেমিটা এখানে আঁকা আছে, আর একটা আলাদা করে তুমি এখানে 8 সেমির একটা সরলরেখাংশ এঁকে নেবে। এরপর আমরা কি করেছি, বড় করে স্কেলের সাহায্যে একটা সরলরেখাংশ টেনেছি।
তা থেকে 8 সেমিটার মাপ নিয়ে এখানে 8 সেমি কেটে নিয়েছি, হয়েছে। এরপর কি করেছি, এই বিন্দু থেকে পেন্সিল কম্পাস সাহায্যে 12 সেমির মাপ নিয়েছি, 12 সেমির মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে এইভাবে কেটে নিয়েছি। আবার ঠিক একইভাবে বি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে আমি এইভাবে একটা বৃত্তচাপ কেটে নিয়েছি। সেই বৃত্তচাপ দুটো পরস্পর কোথায় ছেদ করেছে, না সি বিন্দুতে। এরপর আমরা এসি যোগ করেছি এবং বিসি যোগ করেছি। তাহলে যোগ করার ফলে আমার এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হয়েছে। দেখো সেটা লেখা আছে যে ত্রিভুজ এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবার সেই ত্রিভুজের কোন কোন বাহুগুলো সমান, দেখো লেখা আছে এসি সমান বিসি, এসি সমান হচ্ছে বিসি সমান হচ্ছে তোমার 12 সেমি, আর একটা কি দেওয়া আছে এবি, এ বি হচ্ছে তোমার 8 সেমি। তাহলে তিনটে বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, দুটো বাহু দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি এবং অপর বাহুটা হচ্ছে 8 সেমি। এবং এখানে সে একইভাবে তোমায় মধ্যমা করতে হবে। কিভাবে মধ্যমা নির্ণয় করবে, না প্রথমে এবি সরলরেখাংশটাকে ধরলে, এবি সরলরেখাংশ 8 সেমি, তার মানে এর মধ্যবিন্দু হবে 4 সেমিতে। তাহলে 4 সেমিতে স্কেলের সাহায্যে একটা তুমি বিন্দু করো, কি পেন্সিল কম্পাসের সাহায্যে তোমায় এখানে যেরকম দেখালো তোমার এবি সরলরেখাংশে তোমাকে সমদ্বিখণ্ডক বার করতে হবে। তাহলে সমদ্বিখণ্ডক আমার এইখানটা বেরোবে, ঠিক আছে, এই বিন্দুতে সমদ্বিখণ্ডক বেরোবে। তারপর কি করব, না এই বাহুটার বিপরীত শীর্ষবিন্দু থেকে একটা সরলরেখাংশ টানবো। তাহলে আমার এখানে সিই এইটা হচ্ছে তোমার সরলরেখাংশ এবং এটা একটা মধ্যমা। ঠিক একইভাবে কি করব, বিসি বাহু বা বিসি সরলরেখাংশের মধ্যবিন্দু নির্ণয় করব। সেটা ধরো এফ, তারপরে এ এফ যোগ করব, হ্যাঁ। আর এদিকে এসি সরলরেখাংশ বা এসি বাহুর মধ্যবিন্দু নির্ণয় করব, যেটা এখানে হয়েছে 6 সেমিতে। তারপরে বি জি যোগ করব, করে আর একটা মধ্যমা পাবো। তাহলে এখানে তিনটে মধ্যমা হচ্ছে, একটা হচ্ছে তোমার এ এফ, একটা হচ্ছে সিই, একটা সিই এবং একটা হচ্ছে বিজি, এইটা, ঠিক আছে। এই তিনটে মধ্যমাও কিন্তু যে ত্রিভুজের ভেতরে অবস্থিত, এটা বলে দেবে, কেমন। আচ্ছা, এরপর দেখো তিনেরটা হচ্ছে তোমার বিষমবাহু ত্রিভুজ। তিনেরটা হচ্ছে তোমার বিষমবাহু ত্রিভুজ, কেমন। বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্যই কিন্তু অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলবো। দেখো এটা কিভাবে আঁকবো, এখানে আমরা দেখো যে ছবিটা, এটা হচ্ছে তোমার একটা বিষমবাহু ত্রিভুজের ছবি। এই বিষমবাহু ত্রিভুজটার ক্ষেত্রে কি দেখছো, এর তিনটে বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে 12 সেমি, একটা হচ্ছে 8 সেমি, আর একটা হচ্ছে 10 সেমি। তাহলে 12 সেমিটা এখানে আঁকা আছে, 8 সেমিটা এখানে আঁকা আছে, আর একটা এক্সট্রা করে এখানে 10 সেমি এঁকে নেবো, বা এখানে পরপর আমি তিনটেই এঁকে নেবো। প্রথমে 12 সেমি আঁকবো, তারপর 10 সেমি আঁকবো, তারপর 8 সেমি। এখানে যেরকম আঁকা আছে ওইভাবে স্কেল আর পেন্সিলের সাহায্যে তিনটে রেখাংশ আমি প্রথমে এঁকে নেবো। এরপর কি করব, স্কেলের সাহায্যে প্রথমে এডি সরলরেখাংশ অঙ্কন করব। তা থেকে 12 সেমি মাপ নিয়ে, এখান থেকে 12 সেমি যেমন এইখানে করেছি, 12 সেমি মাপ নিয়ে এ থেকে বি একটা বৃত্তচাপ কেটে নেব। এরপর কি করব, এ বিন্দুতে আবার পেন্সিল কম্পাসে কাঁটা বসিয়ে 8 সেমি একটা বৃত্তচাপ কেটে নেব। ঠিক একইভাবে বি বিন্দুতে পেন্সিল কম্পাসে কাঁটা বসিয়ে 10 সেমির একটা বৃত্তচাপ কেটে নেব। যেই বৃত্তচাপ দুটো পরস্পরকে সি বিন্দুতে ছেদ করবে। তারপর এসি এবং বিসি যোগ করব। যোগ করার ফলে এবিসি একটা ত্রিভুজ পাবো, যেটা হবে তোমার বিষমবাহু ত্রিভুজ। এবার এখানে লিখে দেবে যার এবি সমান 12 সেমি, এসি সমান 8 সেমি এবং বিসি সমান 10 সেমি, ঠিক আছে। এরপর কি করব, এবি বাহুর মধ্যবিন্দু নির্ণয় করব। সেটা দুটো ভাবে করা যায়, স্কেলের সাহায্যে তুমি করতে পারো, কিংবা পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডক করে নিতে পারো। করে আমি ই বিন্দু পেলাম, তারপর সিই যোগ করব, যোগ করে সিই মধ্যমা পাবো। ঠিক একইভাবে বিসি সরলরেখাংশের মধ্যবিন্দু নির্ণয় করব, সেটা আমি এখানে এফ পেয়েছি, এ এফ যোগ করে একটা মধ্যমা পেয়েছি। একইভাবে এসি এই বাহুর মধ্যবিন্দু নির্ণয় করব, যেটা হচ্ছে জি। তারপরে বিপরীত শীর্ষবিন্দু ত্রিভুজের বি থেকে বিসি যোগ করব, বিজি যোগ করেও একটা আমি মধ্যমা পাবো। তাহলে এখানে তিনটে মধ্যমা, একটা হচ্ছে সিই, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে বিজি। এই তিনটে মধ্যমা কিন্তু ত্রিভুজের মধ্যে তোমার মধ্যে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা কোন ভেদে ত্রিভুজ লিখেছি। কোন ভেদে ত্রিভুজ হচ্ছে তোমার তিন প্রকার, একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, একটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে, না যে ত্রিভুজের তিনটে কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, না যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এবং সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। প্রথমে দেখো আমরা একের দাগের যে ছবিটা এঁকেছি সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের। এই যে এ বি সি ত্রিভুজ এঁকেছি, এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং এর তিনটে কোণই সূক্ষ্মকোণ। কোণ এ বি সি মানে এই কোণটা, এটা সূক্ষ্মকোণ,
BCA এই কোণটা সূক্ষ্মকোণ এবং CAB এই কোণটাও সূক্ষ্মকোণ। ঠিক আছে, এবার তাহলে তোমায় প্রথম সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকবে। সূক্ষ্মকোণী ত্রিভুজ তুমি আঁকবে, কিভাবে আঁকবে সূক্ষ্মকোণী ত্রিভুজ? প্রথমে একটা সরলরেখা টেনে নিলে, আমি সেটার নাম দিয়েছি বিসি। বিসি টেনে নেওয়ার পর তুমি এখানে সূক্ষ্মকোণী ত্রিভুজ বল, তুমি সমবাহু ত্রিভুজটা আঁকলেও এখানে হবে, কারণ সমবাহু ত্রিভুজের ভেতরে তিনটে কোণই হচ্ছে 60 ডিগ্রি করে। হ্যাঁ, সেটা তুমি এঁকে নিতেও পারো, বা তুমি এখানে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকবে যে যার তিনটে কোণের মান হচ্ছে 90 ডিগ্রির চেয়ে কম করে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর তাহলে আমাকে সূক্ষ্মকোণী ত্রিভুজটা যখন আঁকা হয়ে যাবে, তারপর নেক্সট আমরা কি করব? আমাকে এখানে বলেছে যে মধ্যমাগুলো দেখাতে বলেছে। তাহলে প্রথমে বৃষ্টি বাহু নেবো, বৃষ্টি বাহুর মধ্যবিন্দু নির্ণয় করব। সেই মধ্যবিন্দু নির্ণয় করাটা আগে আমি ছবিতে দেখিয়েছি কিভাবে নির্ণয় করবে। স্কেলের সাহায্যে তুমি নির্ণয় করতে পারো, কিংবা পেন্সিল কম্পাসের সাহায্যে তুমি নির্ণয় করতে পারো। পেন্সিল কম্পাসের সাহায্যে ধরো আমি নির্ণয় করলাম, নির্ণয় করে ডি আমার মধ্যবিন্দু বেরোলো, বিসি সরলরেখার মধ্যবিন্দু ডি বেরোলো, তারপর এডি যোগ করে এডি মধ্যমা পেলো। ঠিক একইভাবে সি এই সরলরেখার মধ্যবিন্দু ই নির্ণয় করব, তারপরে বিই যোগ করে বিই মধ্যমা পাবো। আর এবি সরলরেখার মধ্যবিন্দু এফ নির্ণয় করার পর সি এফ যোগ করে সি এফ মধ্যমা পাবো। দেখো এখানে লেখা আছে যে এবিসি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং যার তিনটে কোণের মান হচ্ছে প্রত্যেকটাই 90 ডিগ্রির চেয়ে কম, ওই জন্যই সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর মধ্যমা তিনটি কি হয়েছে ত্রিভুজের ভিতরে থাকবে। কেমন? এরপর নেক্সট চলে আসছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ এবিসি এখানে একটা স্থূলকোণী ত্রিভুজ, যার কোণ বিটা বা কোণ এবিসি হচ্ছে তোমার স্থূলকোণ, অর্থাৎ এই কোণটার মান 90 ডিগ্রির চেয়ে বেশি, 180 ডিগ্রির চেয়ে কম। ঠিক আছে, এরপর তাহলে স্থূলকোণী ত্রিভুজ একটা আঁকতে হবে। প্রথমে বিসি সরলরেখা একটা আঁকবো, সরলরেখাংশ। তারপর বি বিন্দুতে ধরো তুমি চাঁদের সাহায্যে কিংবা পেন্সিল কম্পাসের সাহায্যে, তুমি ধরো চাঁদের সাহায্যেই করলে, চাঁদের সাহায্যে 120 ডিগ্রি এঁকে নেবে, 90 ডিগ্রির চেয়ে বেশি, 110, 120 যা খুশি একটা কোণ এঁকে নেবে। কোণ এঁকে নিয়ে এখানে এ বিন্দু পাবে। তারপরে এসি যোগ করে তুমি একটা স্থূলকোণী ত্রিভুজ পাবে। ঠিক আছে, এরপর নেক্সট আমায় কি করতে হবে? বিসি বাহুর মধ্যবিন্দু বার করতে হবে। ডি আমরা পেয়েছি, সি এ বাহুর মধ্যবিন্দু পেয়েছি ই, এবং এ বি বাহুর মধ্যবিন্দু পেয়েছি এফ। এরপর আমরা কি করব? এডি যোগ করব, বিই যোগ করব এবং সিএফ যোগ করব, করে তিনটে মধ্যমা পাবো। দেখবো যে এই তিনটে মধ্যমাও ত্রিভুজের ভেতরে কিন্তু অবস্থিত। নেক্সট হচ্ছে 3 নম্বর। 3 নম্বর হচ্ছে সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এখানে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার কোণ বিটা সমকোণ, অর্থাৎ কোণ এবিসি হচ্ছে তোমার 90 ডিগ্রি। তো এইটা কি করব, কিভাবে আঁকবো? বিসি একটা সরলরেখাংশ করব, বি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। কোণ অঙ্কন করার পর এ থেকে সি, এইটাকে সোজা বাড়িয়ে দেবো, তারপরে এ বিন্দু থেকে সি বিন্দু যোগ করে ত্রিভুজ এবিসি পাবো, যেটা একটা তোমার হবে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তারপর নেক্সট আমায় কি করতে হবে? বিসি বাহুর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে, যেটা হচ্ছে ডি। এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, এবং এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। তারপরে এডি, বিই এবং সিএফ যোগ করব, যোগ করে তিনটি আমি মধ্যমা পাবো। হ্যাঁ, আর কি দেখাবো? যে তিনটে মধ্যমাই ওই ত্রিভুজের মধ্যে অবস্থিত। এরপর আমরা 3-এর দাগের অঙ্কটা করব। 3-এর দাগে দেখো তোমাদের বইতে তিনটে ছবি কিন্তু দেওয়া আছে, ত্রিভুজের তিনটে ছবি দেওয়া আছে। প্রথম ছবিটা দেওয়া আছে ত্রিভুজ এবিসি, দ্বিতীয় ছবিটায় দেওয়া আছে ত্রিভুজ ডিইএফ, এবং তৃতীয় ছবিটা দেওয়া আছে ত্রিভুজ পিকিউই। এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রে তোমায় উচ্চতাটা মাপতে বলেছে, এবং সেটা কিসের সাহায্যে করতে হবে? না, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে উচ্চতাটা তোমায় মেপে দেখাতে হবে। এর জন্য দেখো প্রথমে আমরা 3-এর 1-এর দাগ দিয়ে প্রথম বইতে যে ধরনের ছবিটা আছে আমরা সেই ধরনের ত্রিভুজের ছবিটা এঁকেছি, এবং সেটার নাম দিয়েছি এবিসি। ঠিক আছে, এরপর কি করতে হবে? তোমাকে বলেছি যে উচ্চতা নির্ণয় করতে হবে। প্রথম এই ত্রিভুজটার ক্ষেত্রে তিনটে উচ্চতা বেরোবে। ঠিক আছে, প্রথমে তার জন্য কি করতে হবে? বি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা তুমি বসাবে। পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে এসি বাহুর ওপর একটা বৃত্তচাপ আঁকবে। এখান থেকে বসিয়ে এসি বাহুর ওপর একটা বৃত্তচাপ আঁকবে। এরপর কি করবে? এই বিন্দুতে বৃত্তচাপটা এসি বাহুকে যে দুটো বিন্দুতে ছেদ করেছে সেইখানে তুমি কি করবে? না, পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে তুমি এইদিকে একটা বৃত্তচাপ আঁকবে, আবার এইখানেও পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবে। এখানে কিন্তু পেন্সিল কম্পাসের মাপটা কিন্তু সরাবে না, যে মাপটা নিয়েছো সেই মাপটা নিয়ে করবে। এবার খাতায় বোর্ডের ক্ষেত্রে কি হয়েছে, আমরা এইটা আরো দূরে হতো, এটা কাছে করে এঁকেছি। হ্যাঁ, যেমন পেন্সিল কম্পাসে তুমি যদি কাঁটাটা এখানে বসো তাহলে বৃত্তচাপটা এখানে হতো,
আর এখানে বসালে এই দূরে হতো, সেটাকে আমরা কাছে করে এঁকেছি। কিন্তু তোমরা পেন্সিল কম্পাসের কাঁটা এইখানে যা মাপটা ছিল সেই মাপটা নিয়ে এখানে বৃত্তচাপটা আঁকবে। মাপটা কিন্তু ছোট বড় করবে না, যা মাপ নিয়েছো সেই মাপ নিয়েই করবে। এরপরে দেখো তাহলে আমি কি করেছি, এখানে দুটো যখন বৃত্তচাপ হয়ে গেল, বি বি থেকে সোজা একটা লাইন এই বৃত্তচাপটা পর্যন্ত টেনে দিলাম, এবং এই সি সরলরেখাকে এই লাইনটা যেখানে ছেদ করেছে সেটার নাম দিয়েছি ই। অতএব আমার এখানে একটা নতুন যে উচ্চতাটা হলো সেটা হচ্ছে বিই। ঠিক একইভাবে কি করব, সি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসাবো, বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো এবি সরলরেখার ওপর। এবি সরলরেখার ওপর বৃত্তচাপটা যে দুটো বিন্দুতে ছেদ করবে সেইখানে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে এইদিকে একটা বৃত্তচাপ, আবার এইখানে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ দুটো যে বিন্দুতে ছেদ করবে সেইখান থেকে সি বিন্দু যোগ করব। যোগ করার ফলে সি এফ একটা আমি উচ্চতা পাবো। ঠিক আছে, ঠিক একইভাবে কি করব, এই বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে বিসি সরলরেখার উপর একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপটা বিসি সরলরেখাকে দুটো বিন্দুতে ছেদ করবে, একটা এইখানে বিন্দু আর একটা এই বিন্দু। এই বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, এই বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপ দুটো পরস্পর এই বিন্দুতে এসে ছেদ করবে। এ আর এই বিন্দুটা সোজা যোগ করব, এবং যোগ করার ফলে আমরা কি দেখছি, বিসি সরলরেখার ওপর ডি বিন্দুতে এই সরলরেখাটা একে টাচ করবে। অর্থাৎ এখানে এডি হচ্ছে আমার আর একটা উচ্চতা। ঠিক আছে, তাহলে দেখো এখানে উচ্চতাগুলো লেখা আছে, তিনটে উচ্চতা পেয়েছি, একটা হচ্ছে এডি, একটা হচ্ছে বিই, আর একটা হচ্ছে সিএফ। ঠিক আছে, এরপর তোমাকে কি বলেছে যে উচ্চতাগুলো তুমি স্কেলের সাহায্যে মেপে দেবে। এডি যে উচ্চতাটা হলো স্কেলের সাহায্যে দৈর্ঘ্যটা মেপে দেবে, বিই যে উচ্চতাটা পেলে স্কেলের সাহায্যে এর দৈর্ঘ্য মেপে দেবে, এবং সিএফ যে উচ্চতাটা পেলে স্কেলের সাহায্যে এর তুমি দৈর্ঘ্যটা মেপে দেবে। ঠিক আছে, এরপর আমরা নেক্সট ছবিটায় যাই। দেখো নেক্সট ছবিটা আছে যে ত্রিভুজ ডি ই এফ এর। এইখানে তোমাকে অ্যাকচুয়ালি একটা উচ্চতা আঁকতে হবে, আর দুটো উচ্চতা কিন্তু এমনি আছে। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, অতএব এখানে তোমার অটোমেটিক্যালি ডি উচ্চতাটা তুমি পেয়ে যাবে, আবার এদিকে ই এফ উচ্চতাটা তুমি পেয়ে যাবে। এটা আলাদা করে আঁকার কোনো দরকার নেই। শুধু যে নতুন উচ্চতাটা আঁকতে হবে সেটা হচ্ছে ইজি, অর্থাৎ ই বিন্দু থেকে ডি এফ সরলরেখার ওপর যে লম্বটা তোমায় টানতে হবে সেটাই শুধু টানবে। বাদ বাকি দুটো কিন্তু এইটা যেহেতু 90 ডিগ্রি এটাও লম্ব, আর এটা যেহেতু এর সঙ্গে 90 ডিগ্রি এটাও লম্ব আছে। অতএব এমনি তুমি ডিই এবং ইএফ এই দুটো উচ্চতা কিন্তু এমনি পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে এর জন্য এবার আমরা কি করব না, ই বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসাবো, পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে ডি এফ সরলরেখার উপর একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপটা দুটো বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুর মধ্যে প্রথম বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকবো, আবার দ্বিতীয় বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকবো। সেই বৃত্তচাপ দুটো পরস্পর একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে, তারপর সেই বিন্দুর সঙ্গে ই বিন্দু যোগ করব। এর ফলে আমরা ইজি একটা উচ্চতা পাবো। এরপর আমরা কি করব, পেন্সিল দিয়ে ডিই উচ্চতার দৈর্ঘ্য মাপবো, ই এফ উচ্চতার দৈর্ঘ্য মেপে নেব, এবং ইজি উচ্চতার দৈর্ঘ্য মেপে নেব। ঠিক আছে, এইভাবে আমাদের দ্বিতীয় অঙ্কটা সম্পূর্ণ হলো। এরপর দেখো তিনের অঙ্কটা। তিনের অঙ্কটা ছবিটা যেরকম আছে আমি এখানে এঁকেছি পি কিউ ই। এই ত্রিভুজটা প্রথমে আঁকবে। ত্রিভুজটা আঁকার পর দেখো কি করেছি আমরা, যে তোমাকে এখানে উচ্চতা বার করতে হবে। তার জন্য তুমি কিউ বিন্দুতে পেন্সিল কম্পাসে যখন কাঁটা বসাবে তখন দেখতে পাবে যে পিই এই সরলরেখার উপর একটা বৃত্তচাপ ঠিক যেমনভাবে আঁকছিলে আঁকতে পারবে। পেন্সিল কম্পাসে এখানে কাঁটা বসে আবার এইদিকে একটা বৃত্তচাপ, পেন্সিল কম্পাসে এখানে কাঁটা বসে আর একটা বৃত্তচাপ, তারপর এটা যোগ করে দিয়ে তুমি কিউ এফ উচ্চতা পাবে। এটা হয়ে গেল। এরপর যখন তুমি এই পিডি উচ্চতাটা মাপতে যাবে তখন কিভাবে করবে না, কিউ ই এই সরলরেখাটা বাঁ দিকে বর্ধিত করবে। বাঁ দিকে বর্ধিত করার পর পি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে এই কিউ এদিকে ধরো একটা নাম দিয়ে দিলে এক্স। হ্যাঁ, কিউ এক্স সরলরেখার ওপর একটা তুমি বৃত্তচাপ আঁকবে। ঠিক আছে, এই যে হচ্ছে তোমার বৃত্তচাপ। বৃত্তচাপ আঁকার পর পেন্সিল কম্পাসের কাঁটা এখানে বসাবে, বসিয়ে এইদিকে একটা বৃত্তচাপ, আবার এইদিকে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে আর একটা বৃত্তচাপ। সেই বৃত্তচাপ দুটো একটা নির্দিষ্ট বিন্দু ছেদ করবে, তারপর পি আর সেই বিন্দুটা যোগ করবে, করার ফলে পিডি তুমি উচ্চতাটা পেয়ে যাবে। ঠিক আছে, আর একটা উচ্চতা দেখো কিভাবে করবে না, পি কিউ এই সরলরেখাটা আর একটু বর্ধিত করবে এখান পর্যন্ত। বর্ধিত করার ফলে এখানে তুমি একটা নতুন সরলরেখা পেয়ে যাবে।
ই বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবে, তারপরে বৃত্তচাপ আঁকার পর পেন্সিল কম্পাসের কাঁটা এখানে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ, আবার এদিকে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ। সেই বৃত্তচাপ দুটো পরস্পর এই বিন্দুতে ছেদ করবে, তারপর ই আর ওই বিন্দুটা যোগ করে দেবে। যোগ করে দেওয়ার ফলে তুমি কি পাবে না ইজি উচ্চতাটা পেয়ে যাবে, ইজি। তাহলে আমরা এখানে তিনটে উচ্চতা পাচ্ছি, একটা হচ্ছে পিডি, একটা হচ্ছে কিউ এফ, আর একটা হচ্ছে ইজি। এই তিনটে উচ্চতা স্কেলের সাহায্যে এর দৈর্ঘ্য মেপে নেবে, ঠিক আছে। আর এরপর দেখো 4-এর যে অঙ্কটা আছে, 4-এর অঙ্কটা কিন্তু 2-এর অঙ্কটার মতো সেম। 2-এর অঙ্কতে দুটো অঙ্ক ছিল, একটা বাহুভেদে ত্রিভুজের ওপর ভিত্তি করে একটা অঙ্ক ছিল, আর কোণ ভেদে ত্রিভুজের ওপর ভিত্তি করে একটা অঙ্ক ছিল। 4-এর অঙ্কটা কোণ ভেদে ত্রিভুজের ওপর ভিত্তি করে সেম। 2-এর কোশ্চেনটা যে কোশ্চেনটা ছিল সেইটাই ওখানে কিন্তু সেম দেওয়া আছে, কাজেই এটা 2-এর ওই পার্টটা থেকে দেখে নেবে, তাহলেই কিন্তু তোমার কোষে দেখি 14 অঙ্কগুলো সম্পূর্ণ হলো। এরপরে নেক্সট আমরা অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো।